প্রিয় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো, ভালোই আছো, এবং এটাও আশা করব গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনন্য অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের প্রত্যেকটি ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখবে, নিজেদের সমৃদ্ধ করবে বাসায় থেকে। তোমরা যদি আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, কমেন্ট করো, আমাদের প্রশ্ন করো, তখনই আমাদের এই কষ্ট, কলেজের এই কষ্ট, বিশেষ করে আমাদের সুযোগ্য মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যারের এই কষ্ট সফল হবে। আমি দ্বিতীয় লেকচার নিয়ে চলে আসলাম। আমি তোমাদের পড়াচ্ছিলাম উচ্চ মাধ্যমিক স্তরের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পরিচয়। একটি ক্লাস আমি নিয়েছিলাম, ছোট ক্লাস। আজকেও আরেকটি ছোট ক্লাস নিব। তিনটি টপিকস সেখানে আমি বলেছিলাম, যে প্রাথমিক আলোচনা এবং কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা দুটা, আর আজকে তৃতীয় বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সংগ্রহ। অর্থনীতি দ্বিতীয় পত্রে তোমাকে ভালো করতে হলে, ভালো লিখতে হলে, ভালো জানতে হলে এবং অর্থনীতি বয় কাটিয়ে উঠতে হলে তোমাকে অর্থনীতি সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী সম্পর্কে তোমাকে নিজেকে আপডেট রাখতে হবে। সবসময় আপ টু ডেট তথ্যগুলো জানতে হবে। আমি যে তথ্যগুলো দিচ্ছি এটা কিন্তু তুমি আগামীকাল আমার ভুল ধরতে পারবা। আমি বললাম এখন বাংলাদেশের জাতীয় আয় 1940, আগামীকাল চেঞ্জ হতে পারে। তো সে যাই হোক, আমাদের ওই সময় পর্যন্ত তথ্যগুলো আমাদের মাথায় রাখতে হবে সবসময়। এটা তোমার একটা স্মার্টনেসেরও একটা বহিঃপ্রকাশ ঘটে। এবং কোন তিনটি উৎস থেকে সেটাও বলেছি, বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ লেবার ফোর্স সার্ভে, তারপর হতে পারে বাংলাদেশের অর্থনৈতিক সমিতি, অর্থ মন্ত্রণালয় প্রকাশ করে থাকে। তোমরা যে কেউ যে স্মার্টফোনই ব্যবহার করো না কেন, সেখান থেকে সার্চ দিলে চলে আসবে। আজকে আমি আমাদের দ্বিতীয় পত্র সহ প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি তোমাদের কাজে লাগবে। তো আমি মূল আলোচনায় চলে যাই। কত করে শুরু করছি, দেখো। মাথা পিছু আয় বাংলাদেশের বর্তমান মাথা পিছু আয় 1940 ইউএস ডলার। মাথা পিছু আয়টা তোমাকে অবশ্যই জানতে হবে। কিছুদিন আগে তোমরা শুনে থাকবে হয়তোবা, আমরা মধ্যম আয়ের দেশে পদার্পণ করলাম। এইটা কিন্তু যতগুলো তিনটা ক্রাইটেরিয়ার মাধ্যমে একটা দেশকে নিম্ন আয়, মধ্যম আয়, মধ্যম আয়টা আবার দুভাগে ভাগ করা হয়, নিম্ন মধ্যম আয়, উচ্চ মধ্যম আয়, উচ্চ আয়। এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয় মাথা পিছু আয়ের ভিত্তিতে। আমি এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরে একটু বলছি যে যেসব দেশের মাথা পিছু আয় $1045 মধ্যে, তারা হলো নিম্ন আয়ের দেশ। তারপর 1046 থেকে 12,745 পর্যন্ত এইটাকে আমরা বলছিল মধ্যম আয়ের দেশ। এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, তোমরা গত ক্লাসে দেখো। তো আমাদের যেহেতু মাথা পিছু আয় এখন 1940 ইউএস ডলার, আমরা বলতে পারি মাথা পিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ এখন একটা মধ্যম আয়ের দেশ। তবে মধ্যম আয়ের দেশের মধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশ। মাথা পিছু আয় কাকে বলে বা মাথা পিছু আয় নির্ণয়ের সূত্রটা কি, এটা একটু জানা দরকার। যে একটি দেশের জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা আমরা পাই, বা একটি দেশের প্রত্যেক জনগণ কর্তৃক যে টাকাটা তারা উপার্জন করে, সেটাকে বলছি আমরা মাথা পিছু আয়। মাথা পিছু আয় নির্ণয় সূত্র জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে তুমি ভাগ করবা। একটু বাজেট তোমাদের দ্বিতীয় পত্রে নাই, পরিকল্পনা আছে, অর্থনৈতিক পরিকল্পনা। তারপরে একটু তথ্য জানতে হবে, যেমন অর্থনীতির বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে বা সমস্যা সমাধানে সরকারের চ্যালেঞ্জগুলো কি, বা সরকার কিভাবে চ্যালেঞ্জ নিচ্ছে, এগুলো কিন্তু তুমি বাজেট না দেখলে তোমার ধারণা হবে না। আমাদের এবছর যে সর্বশেষ যে আমরা বাজেটটা হাতে নিয়েছে সরকার, এটা হলো 5,68,000 কোটি টাকার বাজেট। $5,68,000 কোটি টাকা আমরা একটা বাজেট সরকার হাতে নিয়েছে। এই বাজেটের মধ্যে করোনার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সরকারের বরাদ্দ আছে হলো 1,03,117 কোটি টাকা।
কি বললাম 1,03,117 কোটি টাকা। তো বাজেটের মধ্যে একটু তোমাদের জানতে হবে যে শিক্ষা অন্যান্য খাতের বরাদ্দটা আমরা তেমন দেখবো না, অথবা কৃষি খাতের বরাদ্দটা যদি দেখার সুযোগ হয় দেখে নিও। 85,762 কোটি টাকা সরকার শিক্ষা ও প্রযুক্তি খাতে উন্নয়নের জন্য, আধুনিকায়নের জন্য এক কথায় সরকার এই বাজেটে সরকার বরাদ্দ রেখেছে। করোনা মোকাবেলার প্রণোদনা হিসাবে 1,03,117 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এই বাজেটে। ওকে, আমি এখন পরবর্তী তথ্যে চলে যাব। শিক্ষার্থী বন্ধুরা, মুদ্রাস্ফীতির হারের যে তথ্যটা এটা মাথায় রাখতে হবে তোমাদের। তো এর আগে একটু বলে নিচ্ছে মুদ্রাস্ফীতি কাকে বলে। অনেক ধরনের সে জিনিসের দাম বাড়ছে, আজকে বাড়ছে, আবার কিছুদিন পর কমে গেছে, আবারও পরের দিন বাড়ছে, আবার পরের দিন কমে গেছে। অর্থনীতিতে এরকম অনিয়মিত পণ্য এবং সেবার দাম স্তরের ওঠানামাকে আমরা মুদ্রাস্ফীতি বলি না। মুদ্রাস্ফীতি বলতে দ্রব্য এবং সেবার ক্রমাগত দাম বৃদ্ধিকে বোঝায়। ক্রমাগতভাবে দাম বাড়তে হবে। এটা সাধারণত আমরা এক বছর হিসাবে আমরা এটা ক্যালকুলেশন করে থাকি। এই হারটা বর্তমানে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হারটা আমি ইংলিশে লিখছি সবগুলো, দেখো 5.44% আমরা বলে নিই। 5.44 আমাদের মুদ্রাস্ফীতির হার, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। 2012 সালের পর থেকে বাংলাদেশ একটা দেশ যে সবসময় অর্থনৈতিক প্রবৃদ্ধি 6.5-এর উপরে ধরে রাখছে। বিশ্বের মাত্র 8টা দেশের পক্ষে এটা সম্ভব ছিল। কিন্তু তোমরা জানো করোনা ভাইরাস কোভিড-19 কারণে সৃষ্ট যে একটা গ্লোবাল ক্রাইসিস, আমি বলবো একটা বৈশ্বিক সংকটের কারণে অর্থনীতিতে যে স্থবিরতা, মানে একটি যে একটা চাঙা ভাব ছিল, এটার মধ্যে একটা স্থবিরতা চলে আসছে। তো বাংলাদেশ একটা মিশ্র অর্থনৈতিক দেশ হিসাবে এর বাহিরে না, কিছুটা আমাদের এখানেও আসছে। আমাদের ইকোনমিক্স কোলাপস করেছে সেটা বলা যাবে না, আল্লাহর রহমতে আমরা ভালো আছি, এখনো ভালো আছি। তো আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিটা কিছুটা কমে গেছে 5.52। এটা কিন্তু আবারও যখন তোমরা 3-4 মাস পরে ক্যালকুলেশন তখন দেখবা, তখন নতুন কোনো সমীক্ষা আরো বেশি দেখাতে পারে। আমাদের এর আগ পর্যন্ত 2012 থেকে 2019 পর্যন্ত 7 উপরে ছিল, কখনো ছিল 6.5-এর উপরে, 6-এর উপরে তো ছিল। সাক্ষরতার হার, হ্যাঁ, আগে ছিল শুধুমাত্র যে স্বাক্ষর করতে পারে, নিজের নামটা স্বাক্ষর করে, এই ধরনের লোকদের, এই ধরনের জনসংখ্যাকে আমরা শিক্ষিতের কাতারে ফেলাইতাম। কিন্তু এরপর সংখ্যা চেঞ্জ হয়ে গেছে যে অন্তত নিজের নাম তো স্বাক্ষর করতে পারবে, অন্তত একটা চিঠি লিখতেও পারে, বলতেও পারে, এই ধরনের লোককে আমরা শিক্ষিত বলছি। বাংলাদেশে সাক্ষরতার হার এখন এই মুহূর্তে কত তোমাদের জানা আছে? বাংলাদেশের এই মুহূর্তে সাক্ষরতার হার হলো 74%, মানে 100 জন লোকের মধ্যে আমাদের 74% লোক এখন শিক্ষিত। তারপরে আসে গড় আয়ু। তোমাদের বোঝার কিছু, এটা জানতে হবে। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় আমাদের অর্থনীতি, এটা কিন্তু সরাসরি ভোট প্রশ্ন আমি পড়াচ্ছি যে বাংলাদেশ কিন্তু স্থবির অর্থনৈতিক দেশ, বা আমাদের অর্থনীতির বিভিন্ন ক্রাইটেরিয়া আমরা পিছিয়ে গেছি, না, অবশ্যই না। আমাদের কিন্তু গড় আয়ু যেখানে 10 বছর তুমি পেছনে যাও 59-60 ছিল, মাত্র 59-60। স্বাস্থ্য খাতে সরকারের ব্যাপক অবদান এবং কিছু যুগ উপযোগী আধুনিক কিছু পদক্ষেপের কারণে আমরা ক্রমাগতভাবে উন্নতির দিকে যাচ্ছি। জাপানের গড় আয়ু কিন্তু 80 বছরের উপরে। ওকে, আমাদের 72 বছর। মোট জনসংখ্যা, প্রিয় শিক্ষার্থীরা, মোট জনসংখ্যা এটা নিয়ে আসলে একটু মতবিরোধ আছে। আমরা বিভিন্ন বেসরকারি স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখছি, তারা 18 কোটির উপরে দেখাচ্ছে। আমরা ওইটা পরীক্ষায় লিখব না। অনেকে তো মজা করে বলেই ফেলে বাংলাদেশে বোধহয় এখন জনসংখ্যা 20 কোটি। এরকম না, আমাদের সমীক্ষায় যা আসবে, বিশেষ করে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সে যা আসবে, এই যে তোমরা জানো এখন ইতিমধ্যে কৃষি শুমারি চলছে, আবারও আদমশুমারি চলে আসবে, সামনে চলে আসলে সেখান থেকে আদমশুমারি বা অন্য কোনো নির্ভরযোগ্য সোর্স থেকে যে সংখ্যাটা প্রকাশ করা হবে তোমাদের খাতে উঠে লিখতে হবে। তো অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হলো 16.65 কোটি। এটাই লিখবা, হয়তো এর চেয়ে বেশি, কিন্তু সরকারিভাবে যেটা হবে আমরা সেটাকে আমরা সঠিক ধরে নেব। যেটা প্রকাশ করা হবে জনগণ একটি দেশের
প্রতি বর্গ কিলোমিটারে যত লোক বসবাস করে তাকে আমরা বলছি জনঘনত্ব। ব্যক্তি তো আবারও বলছি, একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যত যে সংখ্যক লোক বসবাস করে, নাগরিক বসবাস করে, তাকে জনঘনত্ব বলে। বর্তমানে আমাদের জনঘনত্ব হলো 1125 জন। এর মধ্যে বলার অপেক্ষাই রাখে না সবচেয়ে জনঘনত্ব কোথায় বেশি? ঢাকা। সবচেয়ে কম বান্দরবান। ওকে, দেখে নাও একটু। আমি এখন পরের তথ্যে চলে যাচ্ছি। আচ্ছা, শ্রমশক্তি। আমাদের বর্তমানে শ্রমশক্তির যে সঙ্গে, এগুলো আসলে ডিটেলস বললে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। একটি দেশের জনসংখ্যাকে বয়স ভিত্তিক আমরা বিবেচনা করি, 1 থেকে 13 বছর, হ্যাঁ, তারপর 14 থেকে 59 বছর, এরপরে 60 পর্যন্ত। 60 পর্যন্ত শ্রেণীটাকে আমরা কি অবসরজনিত বা বৃদ্ধ করি। তবে 14 থেকে 59 বছর পর্যন্ত এটাকে আমরা শ্রমশক্তি হিসাবে সাধারণত ধরে নিই। তবে সে শ্রমশক্তি হলেই যে সে বেকার হবে এরকম বলার কোনো সুযোগ নাই। তুমি অনার্সে পড়ছো, এখন তুমি কিন্তু শ্রমশক্তির মধ্যে পড়ো, কিন্তু তোমাকে বেকার বলা যাবে না। কারণ বেকারত্বের সংজ্ঞার মধ্যে এটা আছে যে কর্ম পেতে ইচ্ছুক এবং কর্ম পাওয়ার যোগ্য। আমি এখন অনার্সে পড়ছি, কিন্তু আমি কর্ম পেতে চাই না। একটা পিওনের চাকরি, আমি ইন্টারমিডিয়েট পাস করি, পিওনের চাকরি হয়তো আমি করবো না, বা ধরো ছোট কোনো চাকরি আমি করবো না, এক কথার কথা। তো এখন একজন ছেলে মাস্টার্স পাস করে ফেলছে, এখন তাকে তুমি বেকার বলতে পারবা বা বেকার বলতে পারবা না। কথা হলো যে তার কর্ম পাওয়ার যোগ্যতাও লাগবে, পাশাপাশি তার ইচ্ছা শক্তিও লাগবে। কর্ম পাওয়ার যোগ্য এবং কর্ম পেতে ইচ্ছুক, এই শ্রেণীটাকে যখন একটা দেশের সরকার কর্মসংস্থান না দিতে পারে তাকে বলে বেকার প্রকৃত। তবে বেকার শ্রমিক বলি আমরা। তো আমাদের এই বয়স ভিত্তিতে 14 থেকে 59 বছর পর্যন্ত 6.45 কোটি জনসংখ্যা আমাদের আছে। ওকে, এর মধ্যে হলো 2.45 কোটি মহিলা শ্রমশক্তি এবং 4 কোটি হলো পুরুষ শ্রমিক। পুরুষ শ্রমশক্তি বলছে, তার শ্রমশক্তি হলে যে বেকার এরকম বলা যাবে না। আচ্ছা, বাংলাদেশের শ্রমশক্তির সবচেয়ে বড় অংশটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি সেক্টরে নিয়োজিত আছে। এটাকে আমরা 47% ধরে নিই। প্রত্যক্ষ বলছি না, কারণ তুমি দেখো এখন কিন্তু কৃষিখাতে কিন্তু এখন শ্রমিকদের আগ্রহ, শ্রমশক্তির সম্পৃক্ততা দিনে দিনে কমে যাচ্ছে, অনেক কারণে কমে যাচ্ছে। তো এটা 47% এখন বইয়ে যেভাবে আছে আমাদের ওইভাবে লিখতে হবে, আমাদের ওইভাবে এটা প্রকাশ করতে হবে যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষি খাতে নিয়োজিত আছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে বুঝি যে আমি আমার 10 একর জায়গা আছে, আমি নিজে কৃষিকাজ করবো না, আমি কাউকে দিয়ে করাবো। তো ওই খাত থেকে আমার যত টাকা আসে সেটা দিয়ে আমার জীবনের একটা বড় ব্যয় আমি নির্বাহ করবো, জীবনযাত্রার ব্যয়। তো আমি ল্যান্ড প্রোভাইডার, কিন্তু আমি নিজে উৎপাদন কাজে নাই, তো আমি পরোক্ষভাবে আছি। কিন্তু যে সরাসরি এই কৃষি জমিটাকে উৎপাদন করবে, হ্যাঁ, আয় সৃষ্টি করবে, সেই শ্রেণীটাকে বলছে আমরা প্রত্যক্ষভাবে, সরাসরি। তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, হ্যাঁ, আমাদের কৃষি খাতে 47% শ্রমিক আমাদের নিয়োজিত আছে বলা চলে। বেকারত্বের পরিমাণ এটা যেভাবে আছে 2019 সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী 26.37 কোটি। এটা নিয়েও কিন্তু অনেক আছে আর কি, বিতর্ক আছে, অনেকে মানছে না। আবার এটা আমি কোনো বইয়ে আমি 37 লক্ষের উপরে পাইছি, আমি সিনিয়র স্যারদের সাথে কথা বলছি। এখন বইয়ে যেভাবে আছে আমি সেভাবে লিখতে হবে, এর বেশি মনে হচ্ছে, এর বেশি। কিন্তু তোমাকে অর্থনীতি সমীক্ষা 2019 বলে তোমাকে 26.37 কোটি তোমাকে লিখতে হবে। তো একটু আসে আমাদের এই জায়গাটা জানতে হবে। প্রবাসী শ্রমিকের সংখ্যা গত বছর আমাদের মন্নুজান সুফিয়ান ম্যাডামের সংসদে একটা প্রশ্নোত্তরে আমি দেখেছিলাম যে আমাদের বর্তমানে 1.06 কোটি প্রবাসী আছে, 1.6 কোটি সব। এরপর খুব নির্ভরযোগ্য কোনো তথ্য আমরা এখনো পাই নাই, কারণ ধরা হয় 2019 সাল থেকে 2020-21 সাল পর্যন্ত প্রায় 7,62,000 প্রবাসী আমাদের দেশে ফিরে আসছে। তো ওইটা এখানে গেলাম না, তো ধরতে পারো এভারেজ আমাদের 96 লক্ষ থেকে 1 কোটি প্রবাসী আছে, যারা বিশ্বের 162টা দেশে কর্মরত আছে। 162, 1 জন 2 জন 5 জন বা 1500 করে। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োজিত আছে সৌদি আরবে, 24 লক্ষের কাছাকাছি, হ্যাঁ। আর অঞ্চল হিসাবে মধ্যপ্রাচ্যে যে 37 লক্ষ,
37 লক্ষ লোক মধ্যপ্রাচ্যে নিয়োজিত আছে। একক দেশ হিসাবে সৌদি আরব 162টার মতো দেশে বাংলাদেশের মানুষ বসবাস করছে বিশ্বে। আচ্ছা, সর্বোচ্চ রেমিটেন্সটাও আছে আমাদের আসে সৌদি আরব থেকে। তো রেমিটেন্স নিয়ে কথা বলি। রেমিটেন্সটা হলো যে বাংলাদেশের যত শ্রমিক বিদেশে আছে তারা বৈধ পন্থায় বৈধ পথে যে টাকাটা বাংলাদেশে পাঠাচ্ছে সেটাকে আমরা বলছি রেমিটেন্স। প্রবাসী কর্তৃক উপার্জিত এবং প্রেরিত অর্থ বৈধ পথে তার দেশে পাঠানো হলে তাকে আমরা বলছি রেমিটেন্স। অবৈধ পথে পাঠালে হুন্ডি। এটা আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করবো সেটা আমরা দেখবো। 34 এটার পরিমাণ হলো, বাংলা ইংলিশ একটু মিক্স হয়ে যাচ্ছে, $34 বিলিয়ন। রেমিটেন্সের পরিমাণ 34 বিলিয়ন। আমরা কিন্তু রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিলিয়নে প্রকাশ করি। তারপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ। হ্যাঁ, একটা দেশ আমরা জানি বর্তমানে কোনো দেশ পৃথিবীর এককভাবে স্বয়ংসম্পূর্ণ না। আমরা যেমন আমাদের প্রয়োজনে বিদেশে পণ্য রপ্তানি করি, নিজেদের প্রয়োজনে আমদানিও করি। এখন বিদেশ থেকে যদি তুমি কোনো পণ্য কিনতে চায়, বাংলাদেশে কোনো ব্যবসায়ীরা বা সরকার কিনতে চায়, তখন কিন্তু আমাদের দেশে টাকা দিলে হয় না, বিদেশি টাকা প্রয়োজন হয়। তো এই জন্য একটা বিদেশি মুদ্রার একটা রিজার্ভ একটা দেশের সরকারকে গড়ে তুলতে হয়। তো আমাদের এইরকম সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের যে, এটা বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের বোর্ডে থাকে, আমাদের দেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকে এই টাকাটা রিজার্ভ করা থাকে আমদানি রপ্তানি বাণিজ্যের ব্যয় সংকলন করার জন্য। এটা হচ্ছে $40 বিলিয়ন। $40 বিলিয়ন। আর সর্বশেষ আমরা বলছি যে বাংলাদেশের জাতীয় আয় বিভিন্ন খাতের অবদান, এটাও দারুণ ফ্ল্যাকচুয়েশন করে এবং দারুণ ভাবে তোমার এক এক রকম দেখানো হয়। তো ধরে নিতে পারি আমরা বাংলাদেশের জাতীয় আয় সবচেয়ে কম অবদান হলো কৃষি খাতের 17%। এরপরেই আছে হলো শিল্প খাতে। শিল্প খাতে হলো 32%। তাহলে কত হলো 50। হ্যাঁ, 51। তারপর হলো সেবা খাতে বর্তমানে জাতীয় অবদান হলো 52%। মোটামুটি এই ছিল আমাদের আজকে। এখন একটু খেয়াল করে দেখো, এই তিনটা যোগ করলে কত হয়? 80, 84। একটু যোগ করে দেখো কত হয়। 80, 84 আর 17। হ্যাঁ, একটু বেশি হয়ে যায়, 51%। এই অ্যাপ্রক্সিমেটলি আর কি এরকম হবে। তো বাংলাদেশের অর্থনীতিকে জাতীয় আয়ে সবচেয়ে বেশি কোন খাতের অবদান? সেবা খাতের। অনেকে ভুল করে এটা কৃষি খাত দাগায় আসে, এটা করবা না। আমাদের জাতীয় আয়ে বর্তমানে কৃষি খাতের অবদান ক্রমান্বয়ে কমছে এবং সেবা খাতের অবদান ক্রমান্বয়ে বাড়ছে। সেবা খাত কাকে বলে আমরা চ্যাপ্টারের আলোচনায় যাব। এই ছিল মূলত আজকের ক্লাস। তোমরা এই সংকটময় পরিস্থিতির সন্তুষ্টজনক উন্নতির আগ পর্যন্ত বাসায় থাকবা। আমি জানি তোমরা এখানে অনেক ধরনের কথা বলবো, স্যার এটা তো এটা নিয়ে বলে দেবো। এটা কিন্তু চেঞ্জেবল, ভ্যারিয়েবল। তারপর কোনো প্রশ্ন থাকলে এতে করবা। তোমরা আমার কাছে বই সম্পর্কে জানতে চাইছো, আমি বলবো যে বাজারে দুটো ভালো বই আছে, রণজিৎ স্যারের বই এবং সৌরাতি স্যারের দুটো বই দেখতে পারো। এরপর পাশাপাশি আরো অনেক বই আছে, তোমরা দেখে নিবা। 2-1টা ক্লাস করো, চ্যাপ্টার কমপ্লিট করো, করার পর নিজে যাচাই করতে পারো কোন বইটা ভালো। আর বাসায় অবস্থান করবা, মাদক থেকে দূরে থাকবা, নিজেদের সমৃদ্ধ রাখবা, সমৃদ্ধ করবা। গুরুদয়াল কলেজ পাশে থাকবে। ধন্যবাদ।